চলো বাই বাই তারাপীঠ, বাই বাই তারাপীঠ। এখান পর্যন্ত ইতি, এরপরে শুরু হবে পরের পর্ব। কিন্তু একটা স্পেশাল অনুষ্ঠান, এই যে এত সুন্দর সাজিয়ে গুছিয়ে খাওয়া, এটা হচ্ছে স্পেশাল অনুষ্ঠানটা এই মানুষের। এটা একে আমরা আজকে সবাই মিলে আইবুড়ো ভাত খাওয়ালাম। আর এটার আরো একটা স্পেশাল, যেটা হচ্ছে ওই যে আইবুড়ো ভাতটা খাচ্ছে, সেটা ওরটা তো খাচ্ছে এবং আমাদেরকেও ও খাওয়াচ্ছে। আমরা এরকম ভাবেই ওকে খাওয়াচ্ছি। আকাশ কেমন সেটা বল। ভালো, এক্সিলেন্ট এক্সিলেন্ট বলছিস তো। এটাকেই তো বলে আইবুড়ো ভাত, যে এত খাবি তুই উঠতে পারবি না, এমনি খাওয়াচ্ছি তোকে আইবুড়ো ভাত, তাও আবার তোর পয়সাতেই তোকে খাওয়াচ্ছি, সেটা বল। এই বাড়িটার নাম হচ্ছে শান্তিনিকেতন। এই বাড়িটার নাম অনুসারেই আমাদের গোটা এলাকার নাম হচ্ছে শান্তিনিকেতন, ঠিক আছে। আর ডান দিকে মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর প্রথম এই মেলা, এই মাঠটাতেই মেলা শুরু করেছিলেন। এটাকে পুরনো মেলার মাঠ বলা হয়, পুরানো মেলার মাঠ। আর এই জায়গাতে উনি প্রাণের আরাম, মনের আনন্দ এবং আত্মার শান্তি পেয়েছিলেন মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর। এখানে প্রতিটা গাছের নিচে কিন্তু ক্লাস হয় এবং মর্নিং ক্লাস এখানে। যেখানে দেখুন শান্তিনিকেতন আশ্রম লেখা আছে, কেন লেখা আছে? এটা ইউনিভার্সিটিও লেখা থাকতে পারতো, কিন্তু ইউনিভার্সিটি কোথাও লেখা নেই। উপাসনা গৃহ, এখানে ব্রহ্ম সমাজের উপাসনাগুলো হয়। আর জ্ঞান দেবেন না প্লিজ। শান্তিনিকেতন, যা বাঙালির অন্যতম প্রিয় ঘোরার জায়গা। আজকে এই ভিডিওতে দেখে নেওয়া যাক বোলপুর ও শান্তিনিকেতনের বিশেষ কিছু দ্রষ্টব্য। তার সঙ্গে এই ভিডিওতে থাকছে তারাপীঠ থেকে শান্তিনিকেতন যাওয়া এবং তার গাড়ি ভাড়া খরচা, শান্তিনিকেতনের হোটেল এবং তার বিবরণ। গরমা গরম কচুরি, কেসা লাগা? ভালো, গরম গরম তো ভালো লাগবে সকাল সকাল। হিঙের কচুরি, হিঙের গন্ধ। ভালো ভালো ভালো। আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট। ফাইনালি মা তারাকে বিদায় জানিয়ে বেরিয়ে পড়লাম আমরা শান্তিনিকেতনের উদ্দেশ্যে। আমরা টোটাল 10 জন মতো ছিলাম, তাই আমরা একটা বড় ম্যাজিক গাড়ি ভাড়া করে নিয়েছি। প্রথমে ভাড়া বলেছিল 3000 টাকা মতো, তো দাম দর করে শেষমেশ রাজি হয়েছে 2200 টাকায়। কারোর প্রয়োজন হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিতে পারো। এখন ছোট্ট একটু বিরতির পালা। সকালে টিফিন করে তো বেরোলাম, কিন্তু কারোরই চা খাওয়া হয়নি, তাই সবাই মিলে একটু চা খাবো। পাশে দেখলাম খেজুরের গুড় তৈরি করছে এবং এখানে পাটালি তৈরি করে শুকনো করতে দিয়েছে। সবার চা খাওয়া কমপ্লিট, চলো আবার বেরিয়ে পড়লাম। এবার আর কোনো রেস্ট নয়, একদম ডাইরেক্ট শান্তিনিকেতনের হোটেলে। শান্তিনিকেতন নেবে বড়, সবাই হু করে নেবে বড়। এই হচ্ছে আমাদের রুম। সবাই মিলে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়েছি। এবারে আমরা ঘুরে দেখব শান্তিনিকেতন। আর এটা হলো আমাদের আজকের থাকার আস্তানা, আর.কে গেস্ট হাউস। আমি স্ক্রিনে নাম্বার দিয়ে দিলাম, যোগাযোগ করে নিতে পারো। এই গেস্ট হাউস থেকে একটা সুবিধা হলো প্রত্যেকটা ঘুরে দেখার জায়গা খুবই কাছাকাছি এবং গেস্ট হাউসের লোকেশনটাও খুব সুন্দর।
গাড়ি এসে গেছে। চলো 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 চলো। এই মামি ছাড়া বসবি না, মামি ছাড়া বসবি না কিন্তু। আজকে আমাদের যাত্রা শুরু শান্তিনিকেতন। আজ আমরা যে কাকুর গাড়িতে ঘুরছি ওনার নাম এবং নাম্বার দিয়ে দিলাম। তোমরা শান্তিনিকেতনে এলে অবশ্যই ওনার সঙ্গে যোগাযোগ করে নিও। উনি এত সুন্দর ঘুরিয়েছেন এবং এত সুন্দর আমাদেরকে গাইড করে বুঝিয়েছেন যে আমরা খুব খুশি। আচ্ছা, ঘোরার প্রথমেই হচ্ছে পালা আয়োজন, হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, তার মানে খেতে হবে। খুব জোর খিদে পেয়ে গেছে, আগে খাওয়া দাওয়া হোক তারপরে ঘোরা। খাবার এসছে? খুব জোর খিদে পেয়ে গেছে গো। খাবার এসেছে, খেয়ে নাও খেয়ে নাও খেয়ে নাও, তাড়াতাড়ি খেয়ে নাও, তাড়াতাড়ি। বড় কুটুমরা আগে খাচ্ছে, তাড়াতাড়ি খেয়ে নাও। নাও, ধনেপাতার চাটনিও এসে গেছে। আচ্ছা, এটা হচ্ছে আলু পোস্ত, তাই তো? আলু পোস্ত। এটা কি সবজি আছে? মিক্স সবজি। আচ্ছা, এটা টক দই, তাই তো? ও পায়েস, সরি, ডাল, বেগুনি, আলু চিপস, স্যালাড, আর এখানে আছে ধনেপাতার চাটনি আর রুই কারি। বাহ, হ্যাঁ, হালকা করে চলে এসছে ঘি। কেমন বল? কি রে আকাশ, কেমন সেটা বল। ভালো, এক্সিলেন্ট এক্সিলেন্ট। হ্যাঁ, এই হোটেলে রবীন্দ্রনাথ ঠাকুর আসতেন খেতে, তাই তো? ওই জন্য এত দারুণ দারুণ। আচ্ছা, এটা কিন্তু আজকে একটা স্পেশাল অনুষ্ঠান রিজু, এটা কিন্তু একটা স্পেশাল অনুষ্ঠান। এই যে এত সুন্দর সাজিয়ে গুছিয়ে খাওয়া, এটা হচ্ছে স্পেশাল অনুষ্ঠানটা এই মানুষের। এটা একে আমরা আজকে সবাই মিলে আইবুড়ো ভাত খাওয়ালাম। আর এটার আরো একটা স্পেশাল, যেটা হচ্ছে ওই যে আইবুড়ো ভাতটা খাচ্ছে, সেটা ওরটা তো খাচ্ছে এবং আমাদেরকেও ও খাওয়াচ্ছে। আমরা এরকম ভাবেই ওকে খাওয়াচ্ছি। তো এটাকেই তো বলে আইবুড়ো ভাত, যে এত খাবি তুই উঠতে পারবি না, এমনি খাওয়াচ্ছি তোকে আইবুড়ো ভাত, তাও আবার তোর পয়সাতেই তোকে খাওয়াচ্ছি, সেটা বল। ওর পয়সাতেই ওকে আইবুড়ো ভাত খাওয়াচ্ছি। আর এই বুড়ো দুটো কি করছে এখনো পর্যন্ত? সব থেকে আগে তোদের প্লেট দিল। দেখ না, সে এখনো আবার চাটনি মাখিয়ে। ও নে 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 নে, তাড়াতাড়ি তাড়াতাড়ি খেয়ে নে খেয়ে নে। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, খুব সুন্দর খাওয়া দাওয়া। এবারে ঘুরে দেখব শান্তিনিকেতন। এখানে নার্সারি থেকে 10 পর্যন্ত গাছের তলায় বসে পড়াশোনা হয়। আর ডিপার্টমেন্টের দু ভাগে ভাগ আছে। নার্সারি থেকে ক্লাস 4 পর্যন্ত, সেটার নাম হচ্ছে মৃণালিনী আনন্দ পাঠশালা। আর 5 থেকে 10 পর্যন্ত সেটা হচ্ছে পাঠ ভবন। দুটো ভাগে ভাগ আছে। এখানে প্রতিটা গাছের নিচে কিন্তু ক্লাস হয় এবং মর্নিং ক্লাস। এখানে যে ক্লাসগুলো, স্কুলে যে ক্লাসটা হয় সেটা সকাল 7টার সময় শুরু হয়, 10টা থেকে 11টার মধ্যে আমরা শেষ হয়ে যায়। আর এখানে দেখুন শান্তিনিকেতন আশ্রম লেখা আছে। কেন লেখা আছে? এটা ইউনিভার্সিটিও লেখা থাকতে পারতো, কিন্তু ইউনিভার্সিটি কোথাও লেখা নেই। তার কারণ হচ্ছে এটা ইউনিভার্সিটি হওয়ার আগে 1861 সালে রবি ঠাকুরের বাবা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর এখানে একটা নিমন্ত্রণের জন্য এখানে এসেছিল। সেটা নিমন্ত্রণ করেছিলেন আমাদের এখানকার জমিদার ভুবন সিংহ রায়। উনি ছিলেন ব্রহ্ম ধর্মে দীক্ষিত। মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরকে নিমন্ত্রণ করেছিলেন। আর সেই নিমন্ত্রণ খেতে কলকাতার জোড়াসাগর থেকে এখানে এসেছিলেন পালকি করে 1861 সালে। আর এখানের একটা জায়গা আছে ছাতিমতলা, যেখানে ওনার পালকিটা নামানো হয়েছিল। উনি এই জায়গাতে একটু বিশ্রাম নিয়েছিলেন। জায়গাটা ওনার খুব ভালো লেগেছিল এবং এই জায়গাটা 1 টাকার বিনিময়ে কিনেছিলেন। 1 টাকার বিনিময়ে 20 বিঘা জায়গা কিনে একটা আশ্রম তৈরি করেছিলেন, ব্রহ্ম আশ্রম। আর সেই আশ্রমটায় রবি ঠাকুর বড় হয়ে একটা লেখাপড়ার বড় ইউনিভার্সিটি করেছে। বুঝতে পেরেছেন?
সেখানে ভারতবর্ষের জাতীয় সঙ্গীত লিখেছে রবি ঠাকুর এখানে বসে তালপুকুরের পাশে। তালপুকুরের পাশে। আর তার পাশে হচ্ছে যেটা সহজ পাঠের দ্বিতীয় ভাগে যে একটা বট গাছের ছবি আছে দেখেছেন আপনারা, হ্যাঁ, মনে পড়বে নাকি জানি না, সেই বট গাছটা হচ্ছে এই বট গাছটা। এই বট গাছটার নাম হচ্ছে 3 পাহাড় বটতলা, যেটা রবি ঠাকুর ছোটবেলায় এই বট গাছের নিচে খেলাধুলা করেছে। আর পরবর্তীকালে এখান থেকে হাট বলে যে কবিতাটা আছে, কুমোরপাড়ার গরুর গাড়ি বোঝাই করা কলসি হাঁড়ি, সেই কবিতাটা এই জায়গা থেকে বসে লিখেছিল। এটাকে রবি ঠাকুর ছোটবেলায় নাম দিয়েছিলেন 3 পাহাড়, 3টে ধাপে আছে। এই বাড়িটা আগেকার দিনে যে ধানের গোলা হতো না, প্রত্যেক বাড়ি যারা চাষিবাসী বাড়ি ছিল তাদের বাড়ির সামনে একটা গোলা তৈরি হতো ধানের, হ্যাঁ, সেই গোলার আকৃতি বাড়িটা। হ্যাঁ। আর এই বাড়িটার মিডিলে দেখুন একটা তাল গাছ আছে, তাল গাছ আছে। যে তাল গাছটাকে কেন্দ্র করে রবি ঠাকুর কবিতা লিখেছিলেন, তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে উঁকি মারে আকাশে। আর ওনার স্মৃতির উদ্দেশ্যে এই বাড়িটা তৈরি করেছিল নন্দলাল বসু, কোপাই নদীর মাটি দিয়ে। ঠিক আছে, এই বাড়িতে যারা ব্রহ্ম সমাজে যারা পড়াশোনা করাতো যেসব শিক্ষকরা, ঠিক আছে, তারা এই বাড়িতে বসবাস করত। আচ্ছা, তার মধ্যে তেজস চন্দ্র সেন, উনি হচ্ছেন একটা বিখ্যাত শিক্ষক, উনি এই বাড়িতে বেশি দিন বসবাস করেছেন। আচ্ছা, এবং যেসব স্বাধীনতা সংগ্রামীরা রবি ঠাকুরকে দেখা করতে আসতেন তারা এই বাড়িতেই রাত্রি যাপন করতেন। বাড়িটার নাম হচ্ছে তালুধ্বজ বাড়ি, তালধ্বজ। নন্দলাল বসুর তৈরি বাড়িটা। ব্রহ্ম আশ্রমের মন্দির, উপাসনা গৃহ। উপাসনা গৃহ, এখানে ব্রহ্ম সমাজের উপাসনাগুলো হয়। আর ব্রহ্ম সমাজের নিয়ম অনুসারেই পুরো ইউনিভার্সিটিটা পরিচালনা হয়। এটা বেলজিয়াম কাঁচ দিয়ে তৈরি, যে টালিগুলো আছে ইটালি। ইটালিয়ান টালি। এখানে সমস্ত যেসব শান্তিনিকেতনের ইউনিভার্সিটির যে প্রোগ্রামগুলো, সেই প্রোগ্রামগুলো এখান থেকে শুরু হয়। আচ্ছা, এই বাড়িটার নাম হচ্ছে শান্তিনিকেতন। এই বাড়িটার নাম অনুসারেই আমাদের গোটা এলাকার নাম হচ্ছে শান্তিনিকেতন। ঠিক আছে, রবি ঠাকুর যখন এখানে থাকার ইচ্ছা প্রকাশ করেছিলেন তখন এই বাড়িটা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর তৈরি করে দিয়েছিলেন। আর ডান দিকে মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর প্রথম এই মাঠটাতেই মেলা শুরু করেছিলেন। এটাকে পুরনো মেলার মাঠ বলা হয়, পুরানো মেলার মাঠ। পুরনো মেলার মাঠ। পরবর্তীকালে এটা 1888 সালে এখান থেকেই মেলাটা শুরু করেছিলেন। আর 1923 সালে রবি ঠাকুর ওই মাঠে মেলাটা করেছিলেন। তখন লোক সংখ্যা অনেক বেড়েছিল, তার ফলে বড় মাঠে নিয়ে যাওয়া হয়েছিল মেলাটা। বাঁদিকে এই জায়গাটার নাম হচ্ছে ছাতিমতলা। এইটাই সেই জায়গা যেখানে মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের পালকিটা নামানো হয়েছিল, উনি একটু বিশ্রাম নিয়েছিলেন সেই জায়গাটা। ওই যে সামনে যে ব্যারিকেডের মতো আছে না, হ্যাঁ, ওই জায়গাটাতেই আগেকার মেন ছাতিম গাছটা ছিল। ঠিক আছে, আর এই জায়গাতে উনি প্রাণের আরাম, মনের আনন্দ এবং আত্মার শান্তি পেয়েছিলেন মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর। এই জায়গাটাই প্রথম 1 টাকার বিনিময়ে কিনেছে। হ্যাঁ, এটা কি বাড়ি আছে? বাড়িটার নাম হচ্ছে উত্তরায়ণ। উত্তরায়ণ। এরপরে আছে উদিচি, তারপর শ্যামলী, তারপর কোনাক, তারপর চৈতি, তারপর পুনশ্চ। টোটাল 6টা বাড়ি আছে। আচ্ছা, তার মধ্যে একটা বাড়ির ভেতরেই ঢুকতে দেবে, বাদ বাকিগুলোর ভিতরে ঢুকতে দেয়। বাকির ভেতরে ঢুকতে দেবে না, বাইরে থেকে ঢুকতে দেবে। আর এইটাতেই রবীন্দ্রনাথ ঠাকুরের। এই বাড়িটাতে ওনার বিবাহিত জীবনে উনি কাটিয়েছিলেন। আচ্ছা, ঠিক আছে, শান্তিনিকেতন ঘরে ওনার বাল্যকাল, মানে ছোটবেলা ওইখানে গেছে। আচ্ছা, আর এরপরে আরেকটা বাড়ি আছে মালঞ্চ, আচ্ছা, যেখানে উনি লাস্ট জীবন কাটিয়েছেন, বৃদ্ধকালটা। আচ্ছা। এই বাড়িটি হচ্ছে মালঞ্চ। রবীন্দ্রনাথ ঠাকুর শেষ জীবন এই বাড়িতে কাটিয়েছেন। কলা ভবন। ডিপার্টমেন্ট এটাকে বলে। কলা ভবন। আর ডান দিকে এটা হচ্ছে নাট্যঘর। এখানে রবি ঠাকুর প্রথমে খোলা মঞ্চটা করেছিলেন নাটক। নাটক। হ্যাঁ, এই মঞ্চটার নাম হচ্ছে রক্তকরবী। রক্তকরবী নাটকটা যখন প্রথম করেছিলেন উনি এই খোলা মঞ্চে করেছিলেন। আচ্ছা, পরবর্তীকালে এখানে ইন্দিরা গান্ধী এখানে পড়াশোনা করেছেন। ইন্দিরা গান্ধী যখন প্রাইম মিনিস্টার হন উনি এই হলটা করেছেন। আচ্ছা, ঠিক আছে, হলটার ভেতরে 5000 মানুষ ভেতরে ঢুকে নাটক দেখতে পারবে। এবং ইউনিভার্সিটির সমস্ত নাটক এখান থেকেই হয়। আচ্ছা। নাট্যঘর। নাট্যঘর। বাঁদিকে ডিপার্টমেন্টটা হচ্ছে কলা ভবন ডিপার্টমেন্ট, কলা ভবন আর্ট কলেজ। এটা হচ্ছে একটা স্ট্রাকচার, এটা ইগলু। ঠিক আছে, এগুলো স্টুডেন্টরা সব পড়েছে কিন্তু। আচ্ছা, ঠিক আছে, এখানে যারা ভালো স্টুডেন্ট তারা নিজের প্রতিভা এখানে দেখায়।
যেটা ছুঁড়ে ছুঁড়ে তৈরি করেছিলেন রামকিঙ্কর বেশ। ভাস্কর্যটার নাম হচ্ছে যাযাবর। যাযাবর। যাযাবর ফ্যামিলিরা এক জায়গা থেকে এক জায়গা কিভাবে যাতায়াত করতো হ্যাঁ। সেই একটা দৃশ্যকে তুলে ধরেছিল ভাস্কর্যের রূপে। আমি নামিয়ে দিই। কলের বাঁশি। কলের বাসে এই জন্য বলা হয় যে আমাদের এখানে আগেকার দিনে অনেক রাইস মিল ছিল, সেই রাইস মিলে আদিবাসী পুরুষরা কাজ করতো, আর খাবার সময় একটা সাইলেন্ট বাজানো হতো, আর সেই আওয়াজ শুনে যারা মহিলারা বাড়িতে থাকতেন তারা পুরুষদের জন্য মাথায় করে খাবার নিয়ে যেতেন। আচ্ছা, ওই যাবে, হ্যাঁ, মাথায় খাবার নিয়ে যাওয়ার একটা, হ্যাঁ 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 হ্যাঁ। আর যে সময় মারা এরকম খাবার নিয়ে যেত, বাচ্চারাও পিছন পিছন বায়না করে ছুটতো। হ্যাঁ, ঠিক আছে, পিছনে যার জন্য বাচ্চাটাও, হ্যাঁ, বাচ্চাটাকেও দিয়েছে। এটা ওই ছুঁড়ে ছুঁড়ে তৈরি করা, ছুঁড়ে ছুঁড়ে তৈরি। অসাধারণ। এগুলো দেখতে দেশ বিদেশ থেকে মানুষ আসে, হাত লাগিয়ে তো সবাই নানা রকম মূর্তি ভাস্কর্য তৈরি করে। কিন্তু পৃথিবীর ইতিহাসে রামকিঙ্কর বেশ হচ্ছেন এমন একজন লোক যে উনার মতো এখনো পর্যন্ত কোনো আর্টিস্ট এখনো তৈরি হয়নি। এটা প্রতি মানে ডিসেম্বর মাসে, প্রতি বছরে ডিসেম্বর মাসের 1 তারিখ 2 তারিখ এখানে একটা মেলা হয়। আচ্ছা, সেখানে স্টুডেন্টরা নিজের নিজের প্রতিভা দেখায়, ঠিক আছে, তার মধ্যে তাদের রেজাল্টগুলো হয়। আর এগুলো নন্দলাল বসুর কিন্তু আঁকা, এই দেওয়ালে যে ইয়েগুলো হয়। বাঁদিকে ডিপার্টমেন্টের নাম হচ্ছে সঙ্গীত ভবন, ঠিক আছে, এইখানে নাচ গান বাজনা এসব বিষয়ে যে পড়াশোনাটা সেটা এই জায়গাটা, সেটাতে ছিলেন রামকিঙ্কর বেশ। আচ্ছা, এই বাড়িটা নন্দলাল বসু ছিলেন। এই বাড়িটা রবি ঠাকুর এরকম সব স্টুডেন্টদের একটা একটা করে বাড়ি দিয়েছিলেন, ঠিক আছে, যারা প্রথম স্টুডেন্ট ছিলেন প্রথমের দিকের। ওই ইউনিভার্সিটিটা 3600 বিঘা। হ্যাঁ, 3600 বিঘা। এবার আমরা শুধু মিডিলের মেন রাস্তাতে যাচ্ছি। ডান দিক বাঁ দিক দুদিকেই আছে কিন্তু। হ্যাঁ হ্যাঁ, এর মধ্যে একটা আদিবাসী গ্রাম আছে। আর প্রতিটা ডিপার্টমেন্ট থেকে সব আলাদা আলাদা ভাগ আছে, এক জায়গাতে কোনো ডিপার্টমেন্ট নেই, একটা ডিপার্টমেন্ট এক জায়গাতে। প্রতীচী ভবন, অমর্ত্য সেনের বাড়ি। কিভাবে পদক্ষেপ নেওয়া হয়, হিয়ারিং এ কিভাবে অমর্ত্য সেন অংশগ্রহণ করেন, হিয়ারিং কিভাবে সম্পন্ন হয়, সেগুলোই কিন্তু এখন সব থেকে বড় দেখার বিষয়। তবে জল দিত চামড়ার ব্যাগ দিয়ে, আচ্ছা, সেটাই রামকিঙ্কর বেশ তুলে ধরেছিলেন। আর এই ডিপার্টমেন্টের নাম হচ্ছে কৃষি এবং অর্থনৈতিক গবেষণা কেন্দ্র। আচ্ছা, এই ডিপার্টমেন্টে বই লিখে অমর্ত্য সেন নোবেল পুরস্কার পেয়েছে। সেই ডিপার্টমেন্ট সুরুল রাজবাড়ি বা সুরুল সরকার বাড়ি, যা 1750-এর দশকে নির্মিত হয়। প্রত্যেক রাজবাড়ির ন্যায় এই রাজবাড়ির ইতিহাসও খুব রোমাঞ্চকর। সুরুল রাজবাড়ি, যেটাকে সরকার বাড়িও বলা হয়, যা প্রায় 300 বছরেরও পুরানো। বর্ধমানের বাঁকা নদীর ধারে নীলপুর গ্রামে বসবাস করতেন ভরতচন্দ্র ঘোষ। বহু প্রচেষ্টার পরও সন্তান না হওয়ায় তিনি এবং তার স্ত্রী বারাণসীতে তীর্থে যাওয়ার মনস্থির করেন। বারাণসীর পথে যাওয়ার সময় যাত্রাভঙ্গ করার জন্য তারা এসে পৌঁছান এই সুরুল। তিনি এবং তার স্ত্রী তাদের গুরুদেব বাসুদেব ভট্টাচার্যের বাড়িতে আসেন এবং থাকতে শুরু করেন। সেই বাড়িতে শ্যামসুন্দর বা শ্যামহরি অর্থাৎ কৃষ্ণ ঠাকুরের নিত্য পুজো হয়। ভরতচন্দ্র ঘোষ এবং তার স্ত্রী শ্যামহরির পুজো শুরু করেন। ভগবানের আশীর্বাদে কিছুদিন পরই তারা একটা পুত্র সন্তান লাভ করেন। তার নাম দেয় কৃষ্ণহরির পুত্র শ্রীনিবাস ইংরেজদের সাথে ব্যবসা করে প্রচুর অর্থ উপার্জন করেন। তাদের প্রধান ব্যবসা ছিল জাহাজের পাল তৈরি ও নীল চাষ। তিনি ইলামবাজারের সাহেবঘাট বন্দর থেকে জাহাজের পাল বিক্রি করে প্রচুর অর্থ উপার্জন করেন এবং এই বাড়িটি তিনি তৈরি করেন। ইংরেজদের সাথে বহুদিন সফলভাবে ব্যবসা করায় তারা এই পরিবারকে সরকার পদবি উপহার দেন, যা এই পরিবারের পুরানো পদবি ঘোষের পরিবর্তে সরকার পদবি ব্যবহার শুরু হয়। এই পরিবারের বিশেষ আকর্ষণ হল 300 বছরেরও পুরানো দুর্গাপূজা, যা ভরতচন্দ্র ঘোষের আমল থেকে শুরু হয়।
এই বাড়ির পুজো মূলত দুই ভাগে বিভক্ত, বড় তরফ এবং ছোট তরফ। এটি হলো বড় তরফের দুর্গা তরফের বাড়িতে এখনো প্রাচীন টেরাকোটার মন্দির দেখতে পাওয়া যায়। কৃষ্ণহরির পুত্র শ্রীনিবাস 5 খিলান বিশিষ্ট ঠাকুরদালান মন্দির তৈরি করেছিলেন, যার জন্য সেই যুগে প্রায় 18,000 টাকা লেগেছিল। রথের দিন এখানে কাঠামো পুজো হয় এবং তারপর ঠাকুর তৈরি হয়। 5 প্রজন্ম ধরে মৃৎশিল্পীরা এই বাড়ির দুর্গা প্রতিমা তৈরি করে আসছে। এখানে মা পূজিত হন বৈষ্ণব। এই রাজবাড়িতে গয়নার বাক্স, হীরক জয়ন্তী, বলিদান, দেবী, প্রতিশোধ ও আরও বহু বাংলা সিনেমার শুটিং হয়েছে। রাজকুমার রাওয়ের নেতাজি হিন্দি সিনেমার শুটিংও এখানে করা হয়েছে। এছাড়াও টিভি সিরিয়ালেরও প্রচুর শুটিং এখানে হয়, যার মধ্যে অন্যতম হলো রানী রাসমণি। এবারে চলে এসেছি আমরা সৃজনী শিল্পগ্রামে।
দাঁড়িয়ে যা, দাঁড়িয়ে যা। জ্ঞান দেবেন না প্লিজ। কালোটা ফুটবে লেখা কাদা লেখা তো কালোটাই নেবো। কেমন লাগছে দেখি? এইটাই হবে। সানির গাড়িটা ছোট হবে। আমি আমার মতো ফেলুদা দিয়ে হলো। তো পশ্চিমবঙ্গ দিয়ে শুরু করি, চলে আসো। পশ্চিমবঙ্গের মানুষের যে কালচার কি কি থাকে বাড়ির এতে সব কিছু পশ্চিমবঙ্গের মানুষের বাদ্যযন্ত্র। চলে এসছি এখন ওড়িশা, ওড়িশার কালচার। ওড়িশা স্টাইলি মূর্তি, রাধা কৃষ্ণ। এটা কি আছে? ল্যাম্প, লেডি উইথ পট, লেডি উইথ পট। আচ্ছা, লেডি উইথ চাইল্ড। লেডি উইথ চাইল্ড। মাটি, তো এই পর্যন্ত গাছ রেস্টুরেন্ট বালুটা মাটিতে। আচ্ছা, ওই জন্য ভিতরটা বেশ ঠান্ডা। না, ছোট করে তুলে ধরেছে ওড়িশার মানুষ কিভাবে থাকতো বা থাকে। উড়িষ্যার বাদ্যযন্ত্র। আজকে তুই কালকে পরশু দিন আবার পরে নিয়ে আসবি।
কেমন লাগলো? একদম ঝাক্কাস। সত্যি 2 ঘন্টা কখন দিয়ে কেটে গেল বোঝাই গেল না। এটা বসন্ত উৎসব, হ্যাঁ, এখানে ওই উৎসবের বা এর কোনো প্রোগ্রাম টোগ্রাম হলে এই স্টেজটাতে হয়। দোল উৎসব, দোল উৎসবের এ হয়েছিল, দোল বসন্ত সেটারই এখনো এটা রয়ে গেছে। আবার হবে। হ্যাঁ, আবার হবে।